আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানে ফ্লাইটে অস্ত্রধারী, ছিনতাইয়ের চেষ্টা, শাহ আমানত বিমানবন্দর ঘিরে র্যাব পুলিশ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেলের খনন কাজের আনুষ্ঠানিক সূচনা। চকবাজারে কেমিক্যাল গুদাম অপসারণ অব্যাহত, সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট, সংসদে শোক প্রস্তাব। খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করতেই কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। এবং ডাকসুতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচনে স্থগিত চেয়ে শিক্ষার্থীর রিট। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এক অস্ত্রধারী আরোহীর হুমকিতে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমান ও পর্যটন সচিব মহিবুল হক জানিয়েছেন, অস্ত্রধারীর হুমকিতে দ্রুত বিমানটি অবতরণ করার পর সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। বিমানটি অবতরণের পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যায়। সচিব আরও জানান, একজন ক্রু সহ অস্ত্রধারী বিমানে অবস্থান করছে। এই ঘটনায় শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে এমার্জেন্সি গেট খোলানো, তো বলতেছি কোনো আগুন টাগুন লাগছে কিনা সেটা তো আমি জানি না। এখন সবাইকে দেখলাম, ভাই বন্ধুরা দেখতেছি এখানে এমার্জেন্সি কেন গেট খোলা হয়েছে, এখন বিমানে কোনো একটা সংগঠন হইতে পারে। এরপর দেখলাম, আবার দেখতেছি এমার্জেন্সি পাক দিয়ে প্যাসেঞ্জার গুলো সবগুলা লাভ দিয়ে বাইরে উঠেছে। তো দেখতেছে ওরা আরো ভিতর থেকে অবজেকশন আছে, ওরা ওখানে শুট করছে। দর্শক, চট্টগ্রাম থেকে টেলিফোনে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তামিম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তামিম, আপনার কাছে সবশেষ কি খবর আছে? এখন বিমানবন্দরের পরিস্থিতি কি? নাবিলা, এখানে আমরা যেটি দেখেছি, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আনুমানিক 6টার কিছু আগে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা। সেই সময় এটি জরুরি অবতরণ করে তখন এখানে বলা হচ্ছে আনুমানিক 240 জন মতো যাত্রী এখানে ছিল। এখন ভিতরে একজন বিদেশি নাগরিকের অপ্রত্যাশিত আচরণের একটা পর্যায়ে তাদের ধারণা হয় যে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই কেবিন ক্রু সহ ক্যাপ্টেন যারা ছিলেন তারা বুদ্ধিমত্তার সাথে এই প্লেনটি জরুরি অবতরণ করায় এবং অবতরণের পরেই বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ র্যাব, পুলিশ, তারপরে আছে সেনাবাহিনী এবং নেভির একটি স্পেশাল ফোর্স এই জায়গায় এখন অবস্থান করছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে সংবাদটি আছে, ভেতরে একজন সন্দেহভাজন ছাড়াও 2 জন ক্রু, এর মধ্যে একজনের নাম আমরা জেনেছি সাগর, আরেকজন কেবিন ক্রু এখন পর্যন্ত তারা ভেতরে আছেন। বাকি সব যাত্রী এবং পাইলট, ফার্স্ট অফিসার তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং পয়েন্ট দিয়ে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও 2 থেকে 3 জন আহত বলা হচ্ছে। তারা প্লেন থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। এখন তারা সন্দেহভাজন কিনা তাদেরকে এখন এটা কনফার্ম করা হয়নি, এই জন্য তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার। ধন্যবাদ তামিম আপনাকে। প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এবার আমাদের সাথে টেলিফোনে সরাসরি যোগাযোগ করছেন বিমান সচিব। হ্যাঁ জি ভাইয়া, একটু বলেন। বাংলাদেশ বিমানের BG-147 ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে যাচ্ছিল।
ঢাকাতে রওনা হওয়ার পর একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানটা চট্টগ্রামে জরুরি অবতরণ করে। এরপরে বিমানের সব যাত্রীরা নেমে যায়, আমাদের পাইলট যারা আছে তারাও নেমে যায়। এখন শুধুমাত্র বিমানে একজন কেবিন ক্রু এবং যাকে সন্দেহ করা হচ্ছে সে যাত্রী আছে, তার সাথে আলোচনা হচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি চিন্তায় বা অন্য কোনো কিছু কিনা সেটা তো আসলে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। আচ্ছা, এখানে আমরা শুনেছি দুজন, আপনারা শুনেছেন একজন। রাইট। আচ্ছা, এক্ষেত্রে এই যে উনি অস্ত্র নিয়ে উঠলো, তাহলে কি চেক করাটা তাহলে কেমন কি হলো? তার হাতে সত্যিকার অস্ত্র কিনা সেটাও তো আমরা এখন জানি না। আচ্ছা, সেটা তো আমরা অ্যাকচুয়ালি আরো পরে জানতে পারবো, এখন তো জানতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক। এবার আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিশ্ববাসী যাতে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, বাংলাদেশকে সেইভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই টানেল নির্মিত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও শিল্পায়ন আরও গতিশীল হবে। একই সাথে পতেঙ্গায় লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব, ছবি তুলেছেন শাহিন হাওলাদার। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল অংশের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলের ফলে নদীর পলি সংকট দূরসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এই টানেলটি নির্মাণের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদায় শুধু বাড়বে না, অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্ত করছেন, সেটি বাস্তবায়ন করা সহজ হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তার হাতে চট্টগ্রাম। এরপর চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রকল্প এলাকায় আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের ফলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে বাংলাদেশ। এই টানেলটা চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহর অঞ্চলের সাথে চট্টগ্রামের সাথে সংযুক্ত করবে। আনোয়ারা থেকে পটিয়া পর্যন্ত, পটিয়ার থেকে কক্সবাজার যে 4 লেনের রাস্তা হচ্ছে, সেই রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তাটাও আমরা করে দেবো। এখানে 10 কিলোমিটার আরও যদি রাস্তা করা যায়, অর্থাৎ এই চট্টগ্রাম থেকে টানেল আনোয়ারা যাবে, আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার 4 লেনের রাস্তার সাথে সংযুক্ত হবে, যা খুব সহজেই কেউ একবারে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর বাংলাদেশকে আরও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি, বাস্তবায়ন শুরু করেছি, যে এই বাংলাদেশ একটা বদ্বীপ, বাংলাদেশ যেন আরও উন্নত সমৃদ্ধশালী হয়ে গড়ে ওঠে, সেদিকে লক্ষ্য রেখে এই কর্মসূচি আমরা নিয়েছি। 2022 সালের ডিসেম্বরে দেশের প্রথম এ টানেলের নির্মাণ কাজ শেষ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, চট্টগ্রাম। চকবাজারের চুরিহাট্টায় কেমিক্যাল গুদাম অপসারণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসন বলছে, গুদাম মালিকদের লাইসেন্সের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আর অগ্নিকাণ্ডের ঘটনায় 30 জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক। চেনানিটা পুরো ছাই হয়ে গেল, নীরব পাখিরা প্রাণে বেঁচেছে ভাগ্যের খেলায়। আগুনের সে ভয়াবহতায় যে পড়েছে চুরিহাট্টা মোড়ের প্রায় সব ঘরই। চুরিহাট্টার এই মোড়েই সেদিন জ্যামে আটকা ব্যবসায়ী মাহবুবুর রহমান। বিস্ফোরণে একটি সিলিন্ডার উড়ে এসে পড়ে তার প্রাইভেট কারের ওপর। হতবাক হয়ে চেয়ে দেখেছেন আগুন ভাগ্যক্রমে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ায় যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তার ড্রাইভার ও তিনি। ঠিক গাড়ি বনেটের উপরে পড়ছে, সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। তো আমি তখন নামার জন্য চেষ্টা করতেছি, আমি ছিলাম ড্রাইভারের পাশের সিটে বসা, বাম দিক থেকে আমি নামতে যাচ্ছিলাম, কিন্তু নামতে পারতেছিলাম গেটটা লক হয়ে যাওয়ার কারণে। ড্রাইভারকে দেখলাম, ড্রাইভার ওই আগুন ধরা অবস্থায় ড্রাইভার দেখলাম গেটটা খুলে সে বের হতে পারছে, তার দেখা দেখি আমিও বের হয়ে গেলাম। টিউশনি করে ঘরে ফেরার পথে এই মোড়েই জ্যামে ছিলেন আরিফও। একটা বিকট শব্দের পর সেকেন্ডের ব্যবধানে দুটো মানুষের দেহ উড়ে এসে পড়ে তার মোটরসাইকেলের সামনে। এরপর স্তম্ভিত আরিফ।
হঠাৎ উপর 2 তলা থেকে ওয়াল ভেঙে পড়লো আমার সামনে, সাথে সাথে কোনো দেরি নেই আপনার আগুন ধরে গেল। আমি দেখলাম যখন ওয়াল ভেঙে পড়ছে সাথে যে লাশ ছিল সামনে, আমার হুঁশ ছিল না যে আমি কি করব। আমার ফ্রেন্ড আমাকে যখন টান দিল, আমি একটু আগে বেরিয়ে যখন আসলাম, আমি দেখলাম বাইকের উপর টেলিফোন পোল পড়ে গেল। 5 থেকে 10 মিনিট পরে দেখেও আসছে, ওর পুরো পায়ে রক্ত মাখা, শরীরে গেঞ্জি টেঞ্জি পুড়ে গেছে, মাথার চুল টুল পুড়ে গেছে চিটা চিটা লেগে। আগুনে এখানকার সবকিছু এতটাই জ্বলেছে যে কালো হয়ে গেছে চারপাশ। কেউ তো থাকতেও চায় না রাসায়নিক দাহ্য পদার্থের ভিতরে, নিজের ভিতরে থাকতেও চায় না। এই ঘটনার পরপরই এবারও তৎপর সিটি কর্পোরেশন, প্রশাসন, সরকারের প্রায় সব সংস্থাই চলছে তদন্ত কমিটির কার্যক্রম। স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চেষ্টায় রাষ্ট্রের বিভিন্ন বিভাগের কর্মীরা তদন্ত করে আসলে আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে কিভাবে এই অগ্নুৎপাতের সূত্রপাত ঘটেছে এবং কারা এর জন্য দায়ী। এখন আমরা এমন একটা পর্যায়ে পৌঁছাবো, তখনই আমরা গ্রেফতারে আমরা যাব। চুড়িহাট্টায় আগুন যে ভয়াল রূপ নিয়েছিল তার বড় কারণই ছিল কেমিক্যাল, রাসায়নিক দাহ্য পদার্থ, যা অপসারণের কাজ এরই মধ্যে শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা। নিমতলী ট্র্যাজেডির পরও এই একই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে জনমনে। এবার আর এই মৃত্যুপুরীতে থাকতে চায় না এই এলাকার মানুষ, তারা চান এসবের স্থায়ী সমাধান। আদিন সজীব, এটিএন বাংলা, চুড়িহাট্টা, চকবাজার, ঢাকা। পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এছাড়া চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে অন্য একটি রিটে। একই সাথে ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। চকবাজার ট্র্যাজেডি বিষয়ে রোববার 4টি আলাদা রিট আবেদন করা হয়। হুমায়ুন চিশতি রিপোর্ট। 9 বছর আগে ঘটে যাওয়া পুরান ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডে 124 জন প্রাণ হারানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটি 17টি সুপারিশ করেছিল, যার অন্যতম ছিল পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম ও কারখানা সরানো। তবে 9 বছরে কিছুই বাস্তবায়ন হয়নি। পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরাতে সরকারের ব্যর্থতাকে বেআইনি ঘোষণা চেয়ে রোববার হাইকোর্টে আলাদা 2টি রিট আবেদন করা হয়। যে ধরনের সুপারিশমালা নিমতলী ঘটনায় তদন্ত কমিটি করেছিল, সেগুলো বাস্তবায়ন না করার কারণে আজকে আরেকটি দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটলো। এই যে ব্যর্থতা, সেই সুপারিশমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে না করার জন্য যে ব্যর্থতা, সেটা কেন অবৈধ করা হবে না এবং কেন বিদ্যমান আইন যথোপযুক্তভাবে নির্দেশ ক্রমে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে কেন এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মে আমরা রুল চেয়েছি। চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। একটি জুডিশিয়াল কমিশন ইনকোয়ারি চেয়েছি এবং এর সাথে যারা ভিকটিম মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে প্রত্যেক পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছি। এদিকে ঢাকায় উন্নত অগ্নি ব্যবস্থাপনা ও পুরান ঢাকার অগ্নি নিরাপত্তা চেয়ে এক সম্পূরক রিট আবেদন করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা সহ কয়েকটি সংগঠন। পুরান ঢাকায় যাতে পানির হাইড্রেন্ট লাগানো হয়, যাতে পানি দেওয়ার ব্যবস্থা থাকে এবং এখানে অগ্নি নিবারণের যে ব্যবস্থাগুলো সেগুলো যাতে ওখানে লাগিয়ে ফেলা হয় এবং সেটার ভিত্তিতে একটা প্রতিবেদন যাতে কোর্টে জমা দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা সম্পূরক আরেকটি আবেদন কোর্টের কাছে করেছি। এছাড়া আবাসিক ভবনে বেআইনিভাবে কেমিক্যাল গোডাউন রাখা ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এ বিষয়ে একটি শোক প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। শোক প্রস্তাবে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আল বদরদের তালিকা সংরক্ষণ ও প্রকাশের ব্যবস্থাও নিচ্ছে সরকার। এই ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় এবং মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মহান জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে অগ্নিকাণ্ডে আহত
চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে। চকবাজারে অগ্নিকাণ্ডে বার্ন ইউনিটে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, অচিরেই পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরানো হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। রিকশা চালক শহীদ উদ্দিনের খোঁজ নেই চকবাজারের অগ্নিকাণ্ডের রাত থেকেই। তারপর থেকে 4 দিন ঘটনাস্থল আর এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ভাইকে খুঁজছেন আমিনউদ্দিন। লাশ শনাক্ত করতে না পেরে শেষ ভরসা হিসেবে সিআইডিকে ডিএনএর নমুনা দিয়ে গেছেন তিনি। অন্যদিকে লাশ শনাক্ত করতে পারলেও ডিএনএর ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নিহত আহসানুল্লাহর ভাই আনোয়ারকে। মর্গে আছে, যদি আল্লাহ মিলে দেয় তো দিল, আর যদি না মিলে দেওয়ার করে কিছু নেই। চুরি একটা ফার্মেসিতে ওষুধের জন্য গেছে, ওখান থেকে উনি নিখোঁজ। নিহত 67 জনের মধ্যে 48 জনের লাশ হস্তান্তর হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা শনাক্ত না হওয়া 19 জনের লাশ পেতে স্বজনদের অপেক্ষা করতে হবে ডিএনএর ফল পাওয়া পর্যন্ত। এই জন্য এরই মধ্যে 36 স্বজনের নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ডিএনএ বিশ্লেষকরা। আমাকে হয়তো বা বেশি সময় সেটার পিছনে দিতে হবে বা বেশি শ্রম দিতে হবে কিছু স্যাম্পলের জন্য। সো সবার নমুনার সাথে সব ডেড বডির নমুনা ম্যাচিং করতে হবে আমাকে। এদিকে রোববার দুপুরে বার্ন ইউনিটে আহত রোগীদের দেখতে যান জাতীয় সংসদের স্পিকার। গোডাউনগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার সচেষ্ট। আমরা আশা করি বাকি 3 জনকে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে পারবো। বাকি 6 জন আছে, তার মধ্যে 60%, 50%, এরকম অনেক 35%, এরকম অনেক মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি। ডাক্তার সামন্তলাল আরও জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসা ছাড়াও তাদের প্রত্যেকের স্বজনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 50,000 টাকা দেওয়া হয়েছে। সিআইডির ডিএনএ বিশ্লেষকরা বলছেন, নিহতদের সাথে তাদের স্বজনদের ডিএনএ নমুনার পরীক্ষার ফল জানতে সময় লাগতে পারে সর্বনিম্ন 1 মাস থেকে 1 বছর বা তারও বেশি। তবে নিহতদের শরীরের কম অংশ পুড়ে গেলে বা তাদের স্বজনদের মধ্যে বাবা মা বা সন্তানদের নমুনা সংগ্রহ করা গেলে সময় কিছুটা কম লাগবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চকবাজারে আগুন লাগার কারণ আড়াল করতে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এদিকে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি বলছে, সঠিক পরিকল্পনা, কার্যকরী উন্নয়ন ব্যবস্থাপনা ও সুষ্ঠু নজরদারি থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চকবাজার ট্র্যাজেডির ঘটনাস্থল পরিদর্শন করে রোববার সকালে সংবাদ সম্মেলন করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এ সময় আবাসিক এলাকা থেকে অবিলম্বে রাসায়নিক গোডাউন কারখানা সরিয়ে ফেলার দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান। যদিও সরকারি হিসাবে মাত্র 1 বা 2,000 আছে গোডাউন ফ্যাক্টরি, এগুলো আছে, কিন্তু আমাদের অবজারভেশন 20 থেকে 30,000-এর কম হবে না গোডাউন ফ্যাক্টরি, দোকান এবং কারখানা। সেগুলো চিহ্নিত করে অবিলম্বে সেইগুলো করা হবে। পুরানো ঢাকায় বিল্ডিং কোডের পূর্ণ বাস্তবায়ন সহ পানির সমস্যার সমাধানে রাস্তার মোড়ে মোড়ে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের দাবি জানায় সংগঠনটি। অতীতে আমরা যখন দেখছি যে কোনো দুর্ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, কিন্তু তার রিপোর্ট আমরা আলোর মুখ দেখে না, আমরাও দেখতে পাই না, এবং সেই রিপোর্টের যে সুপারিশ সেগুলো বাস্তবায়ন হয় না। বাংলাদেশে প্রতিনিয়ত কোথাও না কোথাও সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ ঘটে, এটা সিএনজিও ঘটে, এলপিজিও ঘটে, কিন্তু সেই প্রতিটাতে কিন্তু সেই রকম এত যে 60, 70, 80, 100 লোক কিন্তু মারা যায় না। এত ভয়াবহ কিন্তু একটা সিলিন্ডার দেওয়া হতে পারে না। সো যারা এটা বলেন এটা তারা সঠিক বলছেন না। এদিকে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স জানায়, বিস্ফোরকের সাথে মানুষের সহাবস্থান থাকলে চকবাজার ও নিমতলির অগ্নিকাণ্ডের মতো ঘটনা আবার ঘটতে পারে। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003 এবং ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা, রাসায়নিক দ্রব্যের মজুত, বাজারজাতকরণ এবং বিক্রির জন্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তদারকি প্রক্রিয়া জোরদার করা। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট মহলের কঠোর নজরদারি দাবি জানায় ভিআইপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করতেই তাকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর পুরানা পল্টনে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ সেনা সদস্যদের স্মরণে কল্যাণ পার্টির আলোচনা সভায় তিনি কথা বলেন। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী চুরিহাট্টা অগ্নিকাণ্ডের স্থান থেকে পুরনো কেন্দ্রীয় কারাগার কাছাকাছি হওয়ায় সেখানে বন্দী খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এখনো অসমাপ্ত কেরানীগঞ্জ কারাগারে ট্রান্সফার করার চিন্তাভাবনা করছে বর্তমান সরকার। কি উদ্দেশ্যে? তাকে সাধারণ বন্দীদের যেখানে কোনো কমফোর্ট নাই, সাধারণ বন্দীরাই যেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পান না, সেখানে কেন তাকে চিকিৎসা না দিয়ে ট্রান্সফার করা হবে? চিকিৎসা থেকে বঞ্চিত করার জন্যেই তাকে ঢাকার রাজধানী শহর থেকে দূরে একটি কারাগারে সরিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি, গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক ও সাদ্দাম হোসেনকে এজিএস করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৩টি ও ছাত্রীদের ৫টি আবাসিক হল সংসদের প্রত্যেকটির ভিপি ও জিএস পদ প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে। পরে ডাকসু নির্বাচনে জয়ী হয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করার আশ্বাস দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চান ছাত্রলীগ নেতারা। আমরা বিশ্বাস করি ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধ থাকে কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। ইতিহাস কালে কালে বাঁকে বাঁকে সেই সাক্ষ্য দিয়েছে। এখানে অনেক যোগ্য ছেলে ছিল, যোগ্য মেয়ে ছিল, অনেক ভালো সংগঠক ছিল, কিন্তু আমরা সবাইকে দিতে পারিনি। আপনারা মনক্ষুণ্ণ না হয়ে মনের মধ্যে কোনো সংকোচ না রেখে নির্দ্বিধায় ছাত্রলীগের জন্য কাজ করবেন। ভোটার তালিকায় নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন এক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ উষা রিট আবেদনটি করেন। আবেদনকারীকে ভোটার তালিকার বাইরে রেখে তাকে প্রার্থিতা ও ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করায় ডাকসু নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রিটের রুল চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান সহ ৫ জনকে বিবাদী করা হয়েছে। যারা বৈধ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি, এই না করাটার মাধ্যমে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে আমরা রুল চেয়েছি এবং এই নির্বাচনের তফসিলটা স্থগিত চেয়েছি। রাজধানী তেজগাঁয়ে একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মাংস, ভ্যাকসিন সহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পচা ও মেয়াদোত্তীর্ণ মাংস আমদানি ও বিক্রির অভিযোগে দেশ ট্রেডিংয়ের ২ মালিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর তেজগাঁও এলাকার শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এখানকার 2টি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে আমদানি করা এসব পণ্যের মেয়াদ অনেক বছর আগে উত্তীর্ণ হওয়ার পরও তা বাজারজাত করছে একটি চক্র। বিপুল পরিমাণ মাংস যেগুলি অনুমতি ছাড়া ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে সেগুলি এক্সপায়ার্ড, আজ থেকে আরও কয়েক মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই ধরনের মাংস আমরা পেয়েছি। পাশাপাশি বিভিন্ন আইটেম, খেজুর আইটেম, তারপর আপনার হচ্ছে যে চিজ বা পনির বা অন্যান্য বিষয় যেগুলো রয়েছে ফাস্টফুড ব্যবহার করা হয়, এই ধরনের অনেকগুলো আইটেম যেগুলি 2 থেকে 4 বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত এখান থেকে কয়েক প্রকার ভ্যাকসিন জব্দ করেছে যার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। বেশ কিছু ভ্যাকসিন যেগুলো এখানে রাখার কথা না, সেই ধরনের ভ্যাকসিন যেগুলি 2015 সালে এক্সপায়ার হয়ে গেছে, এরকম কিছু ভ্যাকসিন আমরা এখান থেকে বেশ কিছু ভ্যাকসিন পেয়েছি। ভ্যাকসিন এগুলি আসলে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন, রানীক্ষেত রোগ, কলেরা ভ্যাকসিন থেকে শুরু করে প্রায় 7 থেকে 8 রকম, আপনার 7 থেকে 8 রকম রোগের ভ্যাকসিন আমরা এখানে পেয়েছি আর কি। দেশ ট্রেডিংয়ের 2 জন মালিক, দেশ ট্রেডিংয়ের মালিক যারা এই এক্সপায়ার মাংসগুলো সেল করছে তাদেরকে 2 বছর করে কারাদণ্ড ও 12 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এসব অনিয়মের অভিযোগে জেল জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
মন্ত্রণালয় ভিত্তিক বাজেট নয়, জেলা পর্যায়ে জাতীয় বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। তাদের মতে এতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার হবে, বাড়বে ভ্যাট ও রাজস্ব আদায়। এজন্য আর্থিক কমিশন গঠনের তাগিদ দেন তারা। রাজধানীতে জন অংশগ্রহণমূলক বিকল্প বাজেটের রূপরেখা নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। কয়েক মাস পরেই আসছে 2019-20 সালের বাজেট। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে এরই মধ্যে কাজও শুরু হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনার ধারাবাহিকতা থেকে বেরিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে বিকল্প বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। এতে দারিদ্র্য ও বৈষম্য কমবে, স্থানীয় সম্ভাবনা ও চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা যাবে বলেও মনে করেন তারা। মন্ত্রণালয় ভিত্তিক যদি নাও করি, জেলা ভিত্তিকও করি, এই জায়গাগুলোতে কিন্তু সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করি। আমরা জেলা বাজেট করার ক্ষেত্রে সেই সমন্বয়হীনতাটাকে কিভাবে দূর করব, সেটার প্রস্তাবনা আমাদের দিক থেকে সুনির্দিষ্টভাবে যাওয়া উচিত। জনসম্পৃক্ততা এখানে দরকার, এবং তার চেয়ে কিন্তু বেশি প্রয়োজন আপনার রিফরমেশন অফ ইটস ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রাম ও শহরে মানুষের আয় বেড়েছে, বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। তবে জেলা পর্যায়ে সরকারের রাজস্ব ও ভ্যাট আদায় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়াতে পৌরসভাগুলোর সক্ষমতা বাড়াতে হবে। জেলাভিত্তিক বিকল্প বাজেট ও কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদও দেন বিশেষজ্ঞরা। 56% পৌরসভা তাদের নিজস্ব আয় দিয়ে স্যালারি দিতে পারে, বাকি 54% তাদের নিজের আয় দিয়ে পৌরসভার কর্মকর্তা, পৌর মেয়র এদের স্যালারিও দিতে পারেন না। সুতরাং যখন আমরা এরকম একটি বাজেট প্রস্তাব করছি, পৌরসভাগুলোর প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য আলাদা বাজেট দরকার হবে। বাংলাদেশেও অন্তত একটি ফাইন্যান্স কমিশন বা আর্থিক কমিশনের উদ্যোগ নেওয়া হোক। কোথা থেকে আমরা কর আদায় করব, কোথায় এই করটা ব্যয় করব, কোথায় অগ্রাধিকার দেব, এই কাজটি এই কমিশনের হবে। বিকল্প বাজেট প্রণয়ন হলে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার হবে, এতে সরকারের সেবার মান বাড়বে, অর্থনীতিও গতিশীল হবে বলে মনে করেন আলোচকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নয়, রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঐক্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আজ এই মন্তব্য করেছেন। এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের ওপর গুরুত্ব দেন। আরও জানাচ্ছেন রাসনা দাস। জাতিসংঘ বলছে, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 লাখে। আশ্রিত এত বড় সংখ্যার রোহিঙ্গা শরণার্থীদের সামাল দিতে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে এফডিসির এটিএন বাংলার স্টুডিওতে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগীরা শরণার্থী সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও তৎপরতা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্কে মেতে ওঠে। তাদের মানবাধিকার স্বার্থ রয়েছে, চীন এবং ভারত কেন এই স্বার্থটি ত্যাগ করবে, তাদের অর্থনৈতিক স্বার্থ ত্যাগ করবে? এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আঞ্চলিক ঐক্যমতের মাধ্যমে ক্ষমতাসীন দেশগুলোকে একত্রিত করে মিয়ানমারের উপর আরও চাপ তৈরি করতে হবে। আমরা এই সংকট মোকাবেলা করবার জন্য আমরা বিশ্ব নেতৃবৃন্দকেও কিন্তু পাশে নিতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংকট সমাধানের পথের দিকে কিন্তু আমরা এখনো যেতে পারছি না। তার কারণটি হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত মিয়ানমারের যে সরকার রয়েছে, যে রাষ্ট্র রয়েছে, সে রাষ্ট্র স্বীকারই করছে না যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মানুষ। তারা যে ফেরত পাঠিয়েছে, তারা যে নির্যাতন করেছে, তারা যে হত্যা করেছে, ধর্ষণ করেছে, সে বিষয়ে কিন্তু তারা এক ধরনের চুপ থেকে সারা বিশ্বকে কিন্তু বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে মিয়ানমার বারবার। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার পরিচয় দিলেও মিয়ানমারের আগ্রহহীনতার কারণে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বহু বছর মিয়ানমারকে সাপোর্ট দিয়ে এসেছি, আশা ছিল তারা তাদের কথা রাখবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কথাটা তাদের ইমপ্লিমেন্ট করে নাই। আমাদের যে বিভিন্ন চুক্তি হয়েছে, অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কোনোটাই তারা এখনো বাস্তবায়ন করে নাই। তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। সেই সাথে তারা জিতে নেয় ট্রফি ও নগদ 2 লক্ষ টাকা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন ও বিমান নিরাপত্তা খাতের মান বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবা আলীর সাথে সচিবালয় বৈঠকে এ নিয়ে আলোচনা করেন সফররত কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রতিনিধিরা। ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়িট প্রিফন্টেইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনায় আধুনিকায়নের পাশাপাশি এ খাতে দক্ষ জনবল তৈরিতে সরকার মনোযোগী বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ওয়েব ভিত্তিক বিদ্যুৎ ব্যয় ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টারের বিদ্যুৎ বিতরণ প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন ব্যয় সঞ্চালন, বিদ্যুতের অপচয় সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। পারটেক্স খেলার খবর। আগামীকাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ টি20। শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গন ও বিপিএলে ভালো করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ক্রিকেটাররা। গ্রুপ পর্বে মিরপুর শেরেবাংলা ও ফতুল্লা স্টেডিয়ামে প্রতিদিন 2টি করে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আরমান। একদিনে 8টি দলের খেলা। দলগুলোর অনুশীলনে সকাল থেকেই মিরপুর একাডেমি মাঠ সরগরম। কে কোন দলের বোঝার উপায় নেই, তবে প্রতিদ্বন্দ্বিতার আমেজের কমতি নেই। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলছেন শাহরিয়ার নাফিজ, নুরুল হাসান সোহান, শেখ জামালে। দুজনেরই লক্ষ্য ভালো পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণের। চেষ্টা করব ভালো পারফর্ম করার এবং দলগতভাবে জয় দিয়ে যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই ভালো হবে। আমার জিনিসটা হচ্ছে নিজের কাছে নিজে পারফর্ম করাটা, বাকিটা হচ্ছে আমার হাতে নাই। সুতরাং আমার কাছে মনে হয় যে আমার জন্য ইম্পর্টেন্ট পারফর্ম করা, আর এটাই করতে চাই। কাগজে কলমে শক্তিশালী দল আবাহনী লিমিটেড। তাদের অন্যতম ভরসা সাব্বির রহমান। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা। ডিপিএল টি20 টুর্নামেন্টকে দেখছেন তিনি বিশ্বকাপ প্রস্তুতির ড্রেস রিহার্সাল হিসেবে। এটা রান করেছি, এটার জন্য অনেক বড় একটা কনফিডেন্স থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য, যদি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাই আমি। আর অনেক প্লেয়ারে কিন্তু দেরিতেও সেঞ্চুরি করেছে, আমার কাছে লিস্ট আছে অবশ্য, তো আমি বলতে যাচ্ছি না, বাট আমি চেষ্টা করছি নিজেকে টিমের যত যেরকম সিচুয়েশন খেলার জন্য। এদিকে ডিপিএল টি20 লিগের টাইটেল স্পন্সর হয়েছে ইলেকট্রনিক পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। রবিবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ড্রতে শেষ হলো লিঙ্কনে বাংলাদেশ নিউজিল্যান্ড একাদশে বৃষ্টিবিঘ্নিত দুদিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিকরা 2 উইকেটে 57 রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। এর আগে প্রথম দিন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিরাজের 50-তে 6 উইকেটে 411 রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে দলের 1 রানে আন্দ্রে ফ্লেচারকে ফেরান টাইগার পেসার ইবাদত হোসেন। এরপর 54 রানে মোস্তাফিজের বলে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে 27 ফেব্রুয়ারি মাঠে নামবে দুদল। ভারতের বেঙ্গালুরুতে শেরু ক্লাসিক বডি বিল্ডিংয়ে বাংলাদেশের তাজদিদ হাসান রৌপ্য পদক জিতেছেন। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তাজদিদ অংশ নিচ্ছেন। বডি বিল্ডারদের জন্য এশিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই শেরু ক্লাসিক। পুরুষ বডি বিল্ডিংয়ে 70 কেজি ওজন শ্রেণীতে তাজদিদ এই সাফল্য অর্জন করেন। এবারের প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। লা লিগায় লিওনেল মেসির 50তম হ্যাটট্রিকে সেভিয়াকে 4-2 ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। নিজেদের মাঠে জেসুস নাভাসের গোলে প্রথম এগিয়ে যায় সেভিয়া। 4 মিনিট পরে ম্যাচে 1-1 সমতা ফেরান লিওনেল মেসি। এরপর গ্যাব্রিয়েল মার্কোদোর গোলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। বিরতির পর 2 গোল করে বার্সাকে এগিয়ে দেওয়ায় পাশাপাশি মেসি লিগে নিজের 50তম হ্যাটট্রিক পূরণ করেন। এরপর সুয়ারেজ আরও 1 গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন। এই জয়ে লা লিগায় টানা 12 ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। এদিকে কিলিয়ান এমবাপ্পের রেকর্ডের দিনে নিমেসকে 3-0 গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই। ইনজুরির কারণে এই ম্যাচে নেইমার মাঠের বাইরে ছিলেন। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসের শুরুতে ক্রিস্টোফার এনকুনকোর গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের শেষ 20 মিনিটে দুর্দান্ত 2 গোলে দলের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে গেল 45 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে 50টি লিগ গোল করার রেকর্ড করেন এমবাপ্পে। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দুবাইগামী বিমানের BG-147 ফ্লাইটের অস্ত্রধারী আটক। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেনা ও নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্স। ফ্লাইট ওঠানামা বন্ধ।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেলের খনন কাজের আনুষ্ঠানিক সূচনা। চকবাজারে কেমিক্যাল গুদাম অপসারণ অব্যাহত, সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, সংসদে শোক প্রস্তাব। খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করতেই কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। এবং ডাকসুতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচনে স্থগিত চেয়ে শিক্ষার্থীর রিট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।